প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী যাবেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি। অন্যান্য কর্মসূচির সঙ্গে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বর্তমান সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খননের সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে মাঠ পর্যায়ে ব্যাপক কর্মযজ্ঞ চলছে বলেও জানান মন্ত্রী। পদ্মা ব্যারেজ সম্পর্কে তিনি বলেন, এই বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নেবে সরকার। একনেকে উপস্থাপন হবে। পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ১৮০ দিনে কি কি কাজ সম্পন্ন হবে সেই বিষয় নিয়েও আলোচনা হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। যেহেতু এটা ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে চলছে, আরো বেশি স্টাডি করতে হবে। কারিগরি দিক সমীক্ষা সবকিছু বিবেচনা করে আমরা কি বেনিফিট দিয়ে ওই এলাকার মানুষকে, দেশবাসীকে আমরা সম্পৃক্ত করব, সেই দিকে আমরা বিস্তারিত তুলে ধরেছি, আলোচনা করেছি। এতটুকু পর্যন্ত আজকে আমাদের আলোচনা ছিল। ১৬ই মে চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন। অনেকগুলো কর্মসূচির মধ্যে খাল খনন কর্মসূচিও থাকছে এবং সেখানে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে ইতিমধ্যে যেভাবে তিনি যাচ্ছেন, খাল খনন কর্মসূচিকে প্রায়োরিটি দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আজ মার্কিন প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, সরকার এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থেকেই বাণিজ্য বাড়াতে চায়। উপদেষ্টা উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। বিশেষ করে ওষুধ শিল্প সহ বিভিন্ন খাতে রপ্তানি বৃদ্ধিতে জোর দেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ কোনো একক বলয় নয়, বরং সবার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক বাণিজ্যিক সম্পর্কে বিশ্বাসী। উত্তরাধিকার সূত্রে পাওয়া বিধ্বস্ত অর্থনীতি সচল করতে যুক্তরাষ্ট্র সহ সব বন্ধু প্রতিম দেশের সহযোগিতা চাওয়া হয়েছে। বর্তমান সরকার একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে। আমাদের অর্থনীতির বহুমুখীকরণ দরকার, প্রতিযোগিতায় সক্ষমতা দরকার এবং উৎপাদনশীলতা বাড়ানো দরকার। এবং আমরা একই সঙ্গে মনে করি যে আন্তর্জাতিক বাণিজ্যে আমাদের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করা দরকার এবং আমাদের বাণিজ্য সম্পর্ক আরো বাড়ানো দরকার। সেই প্রেক্ষাপটে আমরা বিভিন্ন দেশের সাথে আলোচনা করছি। সেই সূত্র ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের আলোচনা অব্যাহত আছে। যে চুক্তির কথা আপনারা বললেন, এই চুক্তি আমরা মনে করি, আমাদের সরকার মনে করে যে আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। বিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের কাতারে স্থান করে নিতে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট ওয়ালটন। সে লক্ষ্যে আধুনিক, টেকসই ও দক্ষ কর্মপরিবেশ গড়ে তুলতে রাজধানীতে দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রায় 18 লাখ বর্গফুট আয়তনের এই অত্যাধুনিক ওয়ালটন আইকনিক টাওয়ার নির্মাণে আর্কিটেকচার, নির্মাণ ও প্রকৌশল পরামর্শক হিসেবে কাজ করবে 3টি স্বনামধন্য প্রতিষ্ঠান: বিস্তারা আর্কিটেক্টস প্রাইভেট লিমিটেড, এভোর্ট অফ কনসালটেন্টস প্রাইভেট লিমিটেড ও বিএন ইঞ্জিনিয়ারিং। সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সংক্রান্ত পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটন হাইটেকের চিফ ফিনান্সিয়াল অফিসার ও এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জিয়াউল আলম এবং সংশ্লিষ্ট 3 প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের চেয়ারম্যান এস এম শামসুল আলম, পরিচালক এস এম নুরুল আলম রিজভী ও এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জ্বালানি তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, ইতিমধ্যে জ্বালানি ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল, তবে সরকার দেশি বিদেশি স্কলারদের সঙ্গে আলোচনা করেছেন,
অল্টারনেটিভ সোর্সিংও করেছে, তাই চাহিদা অনুযায়ী সাপ্লাইটা স্থিতিশীল রয়েছে। আজ রাজধানীর বনানীর হোটেলে শেরাটনের অ্যানেক্স অডিটোরিয়ামে দ্য ল কম্পাস ডায়ালগ শীর্ষক বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় মাহাদি আমিন বলেন, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে। অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে, সেখানকার ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি এবং বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এভরি চ্যালেঞ্জকে আমরা এক একটা অপরচুনিটি হিসেবে নিয়ে ইনশাল্লাহ। 7 জন পা হারানো অসহায় মানুষের কৃত্রিম পা সংযোজন করেছে সেবাদানকারী প্রতিষ্ঠান ইজি ফর বাংলাদেশ। আজ সকালে শ্যামলী নিউজ কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইনসানিয়া রিলিফ শিকাগো ইউএসএ মানবিক সংস্থার আর্থিক সহায়তায় জোসেফিয়ান প্রণোদনার তত্ত্বাবধানে পা হারানো অসহায় মানুষের কৃত্রিম পা সংযোজন করার টেকনিক্যাল সহযোগিতা করে সেবা প্রদান করে ইজি ফর বাংলাদেশ। দেশের যে সকল মানুষ পা হারিয়ে অসহায় জীবন যাপন করছে তাদের সকলকে এই প্রতিষ্ঠানে এসে সেবা নেওয়ার আহ্বান জানান প্রতিষ্ঠানটির পরিচালক মনির হোসেন। এই সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবং বাংলাদেশের প্রতিটি মানুষ যে আসবে আমাদের কাছে অসহায় এবং পা লাগাইতে পারে না, টাকার অভাবে পা লাগাইতে পারে না, তাদেরকে নিয়ে আমরা কাজ করব, তাদেরকে আমরা সাহায্য করব, তাদেরকে সহযোগিতা করব। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোট প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নিয়েছেন। আজ বেলা 12টার দিকে স্পিকার হাফিজউদ্দিন আহমদ তাকে শপথ বাক্য পাঠ করান। সংসদ ভবনের নিজ কার্যালয়ে নুসরাতের শপথ বাক্য অনুষ্ঠানটি হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভুইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সারা দেশে এপ্রিল মাসে 463টি সড়ক দুর্ঘটনায় 404 জন নিহত ও 709 জন আহত হয়েছেন। এর মধ্যে 53 জন নারী ও 48 জন শিশু রয়েছে। এই সময়ে দেশের নৌ দুর্ঘটনা ঘটেছে 7টি, এতে 4 জনের মৃত্যু ও 11 জন আহত হয়েছেন। রেলপথে 34টি দুর্ঘটনায় 26 জনের মৃত্যু ও 17 জন আহত হয়েছেন। আজ সকালে রোড সেফটি ফাউন্ডেশন দুর্ঘটনার এই পরিসংখ্যান প্রকাশ করেছে। সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল। সবচেয়ে বেশি 193টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। শতকরা হিসেবে মোট দুর্ঘটনার 41.68%। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 109টি দুর্ঘটনায় 102 জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম 12টি দুর্ঘটনা নিহত হয়েছেন 12 জন। ব্যবসার খরচ কমাতে সরকার চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চাই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এলডিসি উত্তরণকে মাথায় রেখে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে জোর দিচ্ছে সরকার, এমনটাও জানান তিনি। আজ রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমই এর যৌথ উদ্যোগে সার্কুলার অর্থনীতি নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর শুধু পরিবেশগত কোনো আলোচনার বিষয় নয়, এটি বাংলাদেশের শিল্প খাতের ভবিষ্যৎ প্রতিযোগিতার সক্ষমতা, টেকসই প্রবৃদ্ধি এবং বৈশ্বিক বাজার অবস্থান শক্তিশালী করার অন্যতম প্রধান পূর্বশর্ত। এ সময় সার্কুলার অর্থনীতিতে বিনিয়োগের আগ্রহ জানায় ইউরোপীয় ইউনিয়ন ইইউ। তারা জানায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে এটি সহায়ক হবে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মিলিয়নিয়ার অফার সিজন 24 চালু করেছে ওয়ালটন। বুধবার সকাল 11টায় রাজধানীর উত্তরে 11 নম্বর সেক্টর মাঠে এই অফারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করেন তারা। আয়োজকরা জানান, আসন্ন ঈদুল আজহা 2026 উপলক্ষে চালু করা এই বিশেষ অফার নির্ধারিত সময় পর্যন্ত চালাবে ওয়ালটন। এর মাধ্যমে ক্রেতাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় সুযোগ সুবিধা রাখা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটনের প্রধান বিভাগীয় কর্মকর্তা কাজী আরিফ হোসেন, উপপরিচালক মুর্শেদ তালুকদার ও ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোহাম্মদ শাকিল হোসেন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি মাদকের আস্তানায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১৩ জনকে আটক করা হয়। বুধবার সকালে র্যাব ১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AHM সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার দেওভোগ নূর মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মাদকের আস্তানা থেকে ৬ রাউন্ড গুলি, ১০টি ছুরি, চাইনিজ কুড়াল ৬০টি, রামদা ২টি ও ১১,০০০ পিস ইয়াবাসহ বিভিন্ন অবৈধ জিনিস জব্দ করা হয়। এছাড়া র্যাবের উপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাব। ঝালকাঠির নলছিটিতে সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটে নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নলছিটি উপজেলার দপদপিয়া বরিশাল পটুয়াখালী মহাসড়কের পাশে প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান লাকি আক্তার। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক জিহাদুল ইসলাম সাজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমলা রানী রায়। নাটোরের গুরুদাসপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ৩টি কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ঝাউপাড়া ও নওপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, প্রকৌশলী মিলন মিয়া, প্রকল্প কর্মকর্তা আমিনুর রশিদ সহ বিএনপির নেতাকর্মীরা। ময়মনসিংহের নান্দাইলে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমার জান্নাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার সালেউদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম ও নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন সহ অন্যান্যরা। ময়মনসিংহের দোভাওড়ায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সুফলভোগীদের মাঝে ছাগলের গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল। তিনি বলেন, প্রাণী সম্পদ বিভাগের এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলো গবাদি পশুপালনে আরও উৎসাহিত হবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুফলভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের ছাতক উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী কায়েস আলীর উদ্যোগে কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৬ জন শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা আমির আলীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চ্যানেলসের ছাতক উপজেলা প্রতিনিধি অজিত কুমার দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর দেব সহ অন্যান্যরা। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১২৬ জন শিক্ষার্থীর মাঝে ছাতা ও মিষ্টি বিতরণ করা হয়। শিক্ষার্থীরা উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য চাষীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বানী সর্দার। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে প্রশিক্ষণ শুরু হয়। 2025-26 অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় 20 জন মৎস্য চাষী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, হরিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম, মৎস্য চাষী তহিদুল ইসলাম সহ অন্যান্যরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর পতিসরে শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজন। 25 বৈশাখকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। আত্রাই উপজেলার ঐতিহাসিক কাচারি বাড়িতে চলছে সাজসজ্জা ও শেষ মুহূর্তের প্রস্তুতি। 8 মে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাগর নদের তীরে গ্রামীণ মেলা। সকালে পতিসরের কাচারি বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোচনা সভা এবং কবির জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করবেন দেশ বরেণ্য কবি সাহিত্যিকরা। এই উপলক্ষে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে কবিগুরুর স্মৃতি বিজড়িত পতিসর কুঠিবাড়ি।
যেখানে দিনভর ভিড় জমবে দর্শনার্থীদের। আয়োজন ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সিরাজগঞ্জের রায়গঞ্জে বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে চান্দাইকোনা খাদ্য গুদামে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ভিপি আইনুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক, উপজেলা কৃষি কর্মকর্তা মুমিনুল ইসলাম, রায়গঞ্জ এলএসডির ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা তন্ময় বিশ্বাস ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম সহ অনেকেই। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরকে আধুনিক ও পরিবেশ বান্ধব নগরীতে রূপান্তর করতে শুরু হয়েছে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। বুধবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ABM মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ, উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন শিকদার সহ অন্যান্যরা। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি ও জুয়ারি সহ মোট 16 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবি উত্তর জানায়, অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার ধামসোনা এলাকায় অভিযান চালিয়ে 55 পিস ইয়াবা ও 50 পুড়িয়া হেরোইন সহ 4 জনকে আটক করা হয়। একই সময়ে সাভারের রেডিও কলোনি এলাকায় পৃথক অভিযানে একজনকে 5 কেজি গাঁজা সহ আটক করা হয়। বুধবার সকালে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে 360 পুড়িয়া হেরোইন সহ 2 জনকে আটক করে ডিবি পুলিশ। দক্ষিণ কেলিয়া এলাকায় অভিযান চালিয়ে 9 জন জুয়ারিকে তাস ও নগদ অর্থ সহ আটক করা হয়েছে। নেত্রকোনার মদনে মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী সাগরকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে র্যাবের অধিনায়ক নইমুল হাসান জানান, 2025 সালে 2 অক্টোবর মাদ্রাসার ছুটি শেষে শিশুটিকে ঝাড়ু দিতে বলেন শিক্ষক সাগর। এই সময় একটি কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। পরে এই বছরের 18 এপ্রিল মদনের একটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় শিশুটি 7 মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনাটি বললে শিশুটির মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে র্যাব ময়মনসিংহের গৌরীপুরের সুনামপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেফতার করা হয়। বগুড়ায় ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে অটোরিকশা ও ইজি বাইক ছিনতাইকারী একটি চক্রের সর্দার সহ 7 সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে 4টি অটোরিকশা ও ইজি বাইক উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান এক প্রেস ব্রিফিংয়ে জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নিজেদের ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অটোরিকশা ও ইজি বাইক ছিনতাই করে আসছিল। তিনি বলেন, অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে 2টি ওয়াকিটকি সেট, একটি প্রাইভেট কার এবং 6টি মোবাইল ফোন সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও চুরি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। ভোলার লালমোহন উপজেলায় ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার সকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রিজওয়ানুল হক। অভিযানে ফুটপাত ও সড়ক ডিভাইডারে গড়ে ওঠা 1/2 শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এই সময় তিনি জানান, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন যে কোনো অবৈধ দখল বরদাস্ত করা হবে না। এছাড়া বাজার এলাকার অন্যান্য স্থানে ফুটপাত ও সড়ক ডিভাইডারে স্থাপিত অবৈধ দোকানপাট আগামী 1 সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারণ না করলে পুনরায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।